শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। ঝড় বৃষ্টির রাতে পাহাড়ি খাইয়ের পথ ধরে একদল বৌদ্ধ সন্ন্যাসী চলেছে। তাদের মুখে বৌদ্ধ স্তব। মুহূর্তে তাদের সামনে উঁচু পাহাড়ের ওপর থেকে এসে পড়ে একটি মেয়ের দেহ। রক্তাক্ত ক্ষতবিক্ষত সেই দেহ দেখেই বৌদ্ধ সন্ন্যাসীরা সকলে ছুটে যায় সেই দিকে। বাঙালি বালিকা জীবিত আছেন? ভিক্ষুন, ভিক্ষুন, আমার আমার বাচ্চাটাকে বাঁচান। তোমার সন্তান এবং তুমি দুজনেই বাঁচবে। পরমেশ্বরের প্রতি ভরসা রাখো। আমি আমি বাঁচতে চাই না, প্রতিশোধ চাই। ভিক্ষুন, ভিক্ষুন, আপনি আপনি কথা দিন, কথা দিন। বেশ, ताई হবে। इसे हमारे मठ के अस्पताल में ले जाओ और दिगंबरी को कहो कि तुरंत आने के लिए। লোলেগাঁওয়ের এক বৌদ্ধ মঠে প্রার্থনা জপ করছেন বৌদ্ধ সন্ন্যাসিনী দিগম্বরী, তার সঙ্গে মঠের বাকি সদস্য ও সদস্যরা। মুহূর্তে সেখানে ছুটে আসে মঠের রক্ষী ছেলেটি। সে হাঁপাতে হাঁপাতে বলে, ভিক্ষুনে খন্ডাল মা একা बंगाली बालिका ফেলা পারি কিছেন? বাঙালি মেয়ে কেটি গর্ভবতী সিন, ইও বসবে না? বাঁচবে না? এখন সে কোথায়? আহিলে কাহা হন উনসা? अस्पताल माँ। चल अब जाइम एक्षुनी। এই বলেই দিগম্বরী সেই রক্ষীকে সঙ্গে নিয়ে ছুটে যায় মঠের হাসপাতালের দিকে। তার চোখে মুখে উৎকণ্ঠার ছাপ। পাহাড় চূড়া সাজে, পাহাড় চূড়া সাজে, নীল আকাশের মাঝে, নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া, কেউ তা পারে না যে, কেউ তা পারে না যে, কোন সে বনের তলে, কোন সে বনের তলে, নতুন ফুলে ফলে, নতুন ফুলে ফলে, ফুল নয় ফুল, নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত, নতুন নতুন পশু কত, বেড়ায় দলে দলে, বেড়ায় দলে দলে। সুমনটা এতক্ষণে ফোন করেছে। হ্যাঁ রে, তুই কোথায়? আমরা লোলেগাঁও ঢুকে গেছি। হ্যাঁ, আমার বাংলোর দিকেই যাচ্ছি। হ্যাঁ শোন, তুই কিন্তু বাড়ি বিক্রির পুরো ব্যাপারটা কাল পরশুর মধ্যেই সেরে ফেলিস ভাই। এখানে বেশি দিন থাকাটা জানিসই তো সব। হ্যাঁ 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 হ্যাঁ, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ। কি বললো গো সুমনদা? আমরা আসবো বলে ও বাড়ি ঘরদোর লোক দিয়ে পরিষ্কার করিয়েই রেখেছে। একটা বুড়ো চাকরও ঠিক করেছে আমাদের টেক কেয়ার করার জন্য। ড্যাডা, হাউ মেনি ডেজ উই আর স্টেইং ইন লোলগাঁও? উফ তিন্নি, লোল নয় লোলেগাঁও। ইয়েস ইয়েস, লোলেগাঁও ড্যাডা। 2 or 3 days max to max, not more than that. 3 days only, but no more বাইনাক্কা। ওকে, জাস্ট তোমার জেদের কারণেই আমাকে এবার ইন্ডিয়া আসতে হলো। আই জাস্ট হেট দিস প্লেস। আর একটা কথাও বলতে পারে না তিন্নি, কারণ এ কথা ঠিকই যে তিন্নির ড্যাডা মানে ইমন কল্যাণ মজুমদার এবার ইন্ডিয়াতে এসেছে কেবল তিন্নি আর তন্নির কথাতেই। গত 10 বছর ধরে ইমন আর তন্নির সংসার পাতা সুদূর সান ফ্রান্সিসকোতে। ইমন এবং তন্নি দুজনেই জন্মসূত্রে অনাথ।
তাই এখানে নিজের জন বলতে তাদের আর কেউ অবশিষ্ট নেই। থাকার মধ্যে কলকাতায় এক মামার বাড়ি, তাও সেখানেও এখন আর তেমন কেউ নেই। তাই মামার বাড়ির প্রতি সেই টানও তার একেবারেই নেই। নিজের জন বলে এখন এখানে আর কেউ নেই বলে এই দেশও এখন তার কাছে একেবারে পর হয়ে গেছে। ছোট থেকে খুবই কষ্ট করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে বিদেশে পাড়ি দিয়েছে ইমন। এই দেশ তাকে কষ্ট ছাড়া কিছু দেয়নি বলে এই দেশেও তার আসার তেমন আগ্রহ ছিল না। তবু আজ ও এসেছে, কারণ মেয়ে তিন্নি আর স্ত্রী তন্নির গোঁ আর ছোটবেলার বন্ধু সুমনের করা একটা ফোন কল। তোর সঙ্গে সেই কবে থেকে যোগাযোগ করব করে করা হয়ে ওঠেনি, তাই তো? তোর এই অজুহাত দেবার ব্যাপারটা যাক, যোগাযোগ যখন করেইছিস তখন এবার বল তার হেতু কি? হেতু তোকে এই দেশে, এই লোলেগাঁওতে অন্তত একটা দিনের জন্য হলেও নিয়ে আসা। ইম্পসিবল। তুই তো জানিস যে আমি ইন্ডিয়া, লোলেগাঁও কোথাওই আর যেতে চাই না। তা বললে তো হবে না চাঁদু। শোন, তোর দেওয়া টাকায় শুরু করা আমার ট্রাভেল এজেন্সিটা এখন বেশ বড় হয়ে গেছে। তাই ভাবছিলাম এখানে যখন তোর একটা বাড়ি আছেই, আর তুই যখন কোশমিন কালেও এখানে আর আসবি না, তখন সেই বাড়িটাকেই হোটেল হিসেবে ব্যবহার করি। কর না, কে বারণ করেছে? ওরকম করে হবে না। তুই তো জানিস ব্যবসার ব্যাপারে আমি সব সময় পাকাপাকি ব্যবস্থা করতে পছন্দ করি। তুই আমার কোম্পানিকে, মানে আমাকে তোর বাড়িটা বিক্রি কর। বিক্রি? হ্যাঁ, এমনিতেও ওটার মেইনটেনেন্স চার্জ অনেক পড়ে যাচ্ছে এখন। তাছাড়া ওটা তো তোর সেই ঠাকুরদার আমলের বাড়ি। হোটেল হিসেবে ইউজ করতে গেলে ওখানে কিছু রিনোভেটও করতে হবে। তাই তুই আমাকে বাড়িটা একেবারে দিয়ে দে। বদলে যা দাম নিবি বল, আমি দিয়ে দিচ্ছি। কিন্তু আচ্ছা দাঁড়া, আমি তন্নির সঙ্গে ব্যাপারটা একবার ডিসকাস করে নিই। তোর আগে এ ব্যাপারে আমার তোর বউয়ের সঙ্গে কথা হয়ে গেছে ডার্লিং। খামোখা মাসের পর মাস বাড়িটার জন্য খরচা না করে আমাকে এখন বাড়িটা বেচলে তুইও কিছু দাম পাবি, আর আমারও একটা নিজের হোটেল হয়ে যাবে এখানে। নট আ ব্যাড আইডিয়া দো। তা কিরকম কি হতে পারে আইডিয়া দে একটু। শোন, তোর টাকাতেই নিজের ব্যবসা দাঁড় করিয়েছি, তাই তোর সঙ্গে দরদাম করতে পারবো না। তুই যা চাইবি তাই দেব। তবে তার জন্য তোকে এখানে কদিনের জন্য আসতে হবে। আহ, এইখানেই আমার আপত্তি। আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার ভাই। কিচ্ছু করার নেই। জমি বাড়ির দাম ঠিকঠাক করা, রেজিস্ট্রি করা, এই সব কিছুর জন্য তোকে আসতেই হবে ভাই। আর শোন, তুই একা আয়, ফ্যামিলির কাউকে আনিস না, তাহলেই তো সব মিটে গেল। তুই এবার না এলে কিন্তু আমি তোর জমি বাড়ি সব জবরদখল করে নেব। প্লিজ প্লিজ কর, বেঁচে যাই। ওই ঢপের বাড়িটা না হোমে লাগছে না যোগ্যে, উল্টে মাসে মাসে তোকে কাঁড়ি কাঁড়ি টাকা পাঠাতে হয়। তাই তো সলিউশনটা দিলাম আমি তোকে। আর দেরি না করে জানা কবে আসতে পারবি, বুঝলি? রাখলাম। কে গো, সুমনদা? তলে তলে দুজনে সব ডিসাইড করে তারপর আমায় ওকে দিয়ে ফোন করাবার কি মানে বুঝলাম না। এমা, তোমার বাড়ি ও কিনবে, তোমাদের মধ্যে ডাইরেক্ট কথা বলে নেওয়াই তো ভালো। তাছাড়া বাড়ির মালিক তুমি হলেও ওটা দেখাশোনা তো সুমনদাই করে। তাই আমি না, সে ঠিকই বলেছ। ওই একটাই যা সুতোর ডোরে এখনো ইন্ডিয়ার সঙ্গে জুড়ে আছি, ওটা কেটে দিলে ল্যাটাও চোখে। এই তাহলে আমরা কবে যাচ্ছি? কোথায়? ইন্ডিয়া। তুমি ইন্ডিয়া যাবে শুনে তো তোমার মেয়ে এখন থেকেই যাবে বলে লাফাচ্ছে। আমি যাব বাড়ির কাজে, তুমি মেয়ে ওখানে গিয়ে কি করবে? তোমার অফিস, মেয়ের স্কুল সব কামাই হবে না? আরে সামনেই ক্রিসমাস সিজন, স্কুল অফিস সব ছুটি। সেই কবে থেকে তোমার এঞ্জেল ইন্ডিয়া যাবে যাবে করছে। এবার তুমি যাচ্ছ অথচ তাকে নিয়ে যাবে না, তা বললে কিন্তু। আমি চাই না ও ওখানে যাক। কেন, কিসের ভয় তোমার? তুমি বুঝতে পারছো না? আমরা যখন ওকে অ্যাডাপ্ট করতে গেছিলাম তখন ওই বৌদ্ধ মঠের হেড নান দিগম্বরী কি বলেছিলেন মনে আছে তোমার? হ্যাঁ, কেন থাকবে না। ওর ফ্যামিলি ইন্ডিয়ান, নর্থ বেঙ্গল থেকে বিলং করত। সেখান থেকেই ওনারা ওকে এনেছেন। কিন্তু তার মানে তো এটা নয় যে ওখানে গেলেই ওর আসল ফ্যামিলির সবাই ওর সামনে চলে আসবে।
আরে নর্থ বেঙ্গল মানে তো আর শুধু লোলেগাঁও নয়। তাও রিস্ক নেয়ার কি দরকার তন্নি? এমনিতেও লোলেগাঁও জায়গাটা আমার জন্য ভীষণ ভীষণ আনলাকি। ইভেন গোটা ইন্ডিয়াটাই আমার জন্য, ওহ, আই জাস্ট হেট দ্যাট কান্ট্রি। ওই দেশটা আমাকে কষ্ট ছাড়া আর কিচ্ছু দেয়নি, কিচ্ছু না। তাও আমাদের একবার ওকে ওখানে নিয়ে যাওয়া উচিত, যাতে ওর কোনোদিন এটা মনে না হয় যে আমরা ওকে অ্যাডপ্ট করেছি আর এখানে থাকি বলে ওর সঙ্গে ওর নিজের মাটির কোনো সম্পর্কই আমরা গড়ে উঠতে দিইনি। স্টিল আমি এই ব্যাপারটায়, তুমি তো জানো আমাদের জীবনে কতটা, এখনো যদি কিচ্ছু হবে না, এত ভয় পেও না। এখনো ছোট, আর এই বয়সেই ওর যে ইন্ডিয়ার প্রতি অদ্ভুত একটা প্যাশন রয়েছে তা আমি বেশ বুঝতে পারি। আর এখানেই আমার সব থেকে বড় ভয় তন্নি, ওর ওই প্যাশন যদি ওকে আমাদের থেকে কেড়ে নেয় তখন। বললাম তো কিচ্ছু হবে না, এখন ওর জগৎ শুধু তুমি আর আমি। তাই এখন ইন্ডিয়া বা লোলেগাঁও কেউ আমাদের থেকে ওকে কেড়ে নিতে পারবে না। আমি কাউকে আমাদের থেকে তিন্নিকে কেড়ে নিতে দেব না। ওকে, তুমি যখন বলছো আর ও যখন জেদ করছে তখন। তোমার এই কথাটা শুনলেই না ও লাফাবে। তিন্নি, তিন্নি। Yes, Mom. We are going to India. Forever? Not at all. For a week only. That's enough for us. কি তাই তো? Yay! 3 cheers for Dada. India, we are coming. এসব কথা ভাবতে ভাবতেই গাড়ির সামনের সিটে বসে চোখটা লেগে এসেছিল ইমনের। হঠাৎ করেই ওর তন্দ্রা কাটে তিন্নির চিৎকারে, আর চোখ খুলতেই ও দেখে অসংখ্য দাঁড় কাক যেন ওদের গোটা গাড়িটা ছেঁকে ধরে তারস্বরে কা কা করছে। তিন্নির হাতটা বাইরে থাকায় দু একটা কাক এসে ওর হাতে ঠুকরে একেবারে রক্ত বার করে দিয়েছে। অস্থির হয়ে ওঠে ইমন এই দৃশ্য দেখে। অন্যদিকে তন্নি তড়িঘড়ি করে গাড়ির সব কটা কাঁচ তুলে দিয়ে গাড়ির ড্রাইভারকে জোরে চালাতে বললে সে বলে, नहीं मैडम जी, कौआ से गाड़ी चालाले सब मर जाएगा। তাতে তোমার কি? कौआ मारा अशुभ है सब्जी, कौआ मारने से खतरा से। কিন্তু এত কাক একসঙ্গে কেন? তিন্নি ঠিক আছে তো? কাকের ঠোকর খেয়ে হাতটা একটু লাল হয়ে গেছে। ডোন্ট ওয়ারি বেটা, বাড়ি গিয়ে ওয়াশ করে মেডিসিন দিয়ে দেবো। এরকম ঘটনা আগে ঘটেছে? अरे ना सब्जी, कभी नहीं हुआ। पहले कभी किसी गाड़ी को इतना कौआ अटैक नहीं किया। তাহলে मेरा कुछ समझ में नहीं आ रहा है। বেশ কিছুক্ষণ ওখানে ওইভাবে দাঁড়িয়ে থাকতে হয় ওদের গাড়িটা থামিয়ে দিয়ে। কাকের দল গোটা গাড়ি জুড়ে অনেকক্ষণ তাণ্ডব চালায়। তারা একে একে প্রায় আছড়ে পড়ে গাড়ির সামনের ও জানলার কাছে। পরক্ষণে ইমন সহ বাকিরা অবাক হয়ে লক্ষ্য করে এতক্ষণ ধরে যেসব কাক তাণ্ডব চালাচ্ছিল তারা মুহূর্তের মধ্যে মরে চারিদিকে পড়ে আছে। ড্রাইভার সেই দৃশ্য দেখে বলে, हाय राम, सारे कौआ मर गया। ये सही बात नहीं है सब्जी, कुछ ना कुछ गड़बड़ तो जरूर है। তিন্নি এবং তন্নি দুজনেই ড্রাইভারের কথা শুনে বেশ ভয় পেয়ে যায়। তিন্নি একেবারে মায়ের কাছে সিঁটিয়ে বসে আছে। তন্নি চিন্তিত স্বরে বলে, কিসের গড়বড় ভাই? मालूम नहीं मैडम जी, लेकिन रास्ते में कौआ मरना अशुभ होता है हमारे पहाड़ में। দূর বাবা, আমরা মারলাম কোথায়? তুমি তো গাড়ি চালালেই না ওদের দেখে। फिर भी सभी हमारे गाड़ी से ही मारा ना। বাজে না বকে ওগুলো সরিয়ে রাস্তাটা ফাঁকা করি, চলো। এই বলে ইমন আর গাড়ি ড্রাইভার দরজা খুলে রাস্তায় এসে দাঁড়ায়। তারপর তারা ধীর পায়ে এগিয়ে যেতে থাকে রাস্তায় মরে পড়ে থাকা কাকেদের মৃতদেহগুলির দিকে। তারপর ইমন নিচের দিকে ঝুঁকে পড়ে থাকা কাকেদের মধ্যে একটা কাকের মৃতদেহ যেই ছুঁতে যাবে অমনি সেই কাক চোখ মেলে তাকায়। তার দুই চোখ একেবারে সাধারণ কাকের থেকে আলাদা, লাল টকটকে। চমকে সরে আসে ইমন।
মুহূর্তে সেই কাক যেন চরম হিংস্র হয়ে উড়ে আসে ইমনের দিকে এবং তাকে আক্রমণ করে। ইমন পিছু হটতে থাকে। এইবার সেই কাকের সঙ্গে সঙ্গে বাকি সব কাক উড়তে শুরু করে এবং এক ঝাঁকে তারা ইমনকে আক্রমণ করতে এগিয়ে আসে। ইমন ভয়ে আঁতকে ওঠে। সে দৌড়ে পালাতে চায় গাড়ির দিকে। ইমন দেখে কাকের ঝাঁক তার পেছনে প্রবল বেগে উড়ে আসছে। ইমনও মরিয়া হয়ে ছুটে আসতে থাকে গাড়ির দিকে। একটা সময় কাকের ঝাঁক এসে ইমনকে ঘিরে ফেলে। তারা তাদের শক্ত ঠোঁট দিয়ে আক্রমণ করতে শুরু করে ইমনকে। একবার, দুবার, ক্রমাগত। ইমন কোনো রকমে নিজের হাত দিয়ে নিজের মাথাটা বাঁচালে সেই কাকের দল তার হাতেই ঠুকরোতে শুরু করে। আর প্রতিটা ঠুকরোতে ইমন চিৎকার করে উঠতে থাকে। হাত রক্তে লাল হয়ে যায়। ইমন কোনো রকমে গাড়িতে এসে বসে। অথচ ইমনের সঙ্গেই গাড়ি থেকে নামা ড্রাইভারকে একটি কাকও আক্রমণ করে না। সে হতবাক হয়ে দেখতে থাকে এতক্ষণ সবটা। এদিকে গাড়ির ভেতর থেকে এই দৃশ্য দেখে তিন্নিও প্রচন্ড ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরে। তন্নি অস্থির হয়ে ওঠে ইমনকে ছুটে গাড়ির দিকে আসতে দেখে। সে নিজের ব্যাগ থেকে একটা ওড়না জাতীয় কিছু বার করে ইমনের রক্তাক্ত হাতটা বেঁধে দেয় যাতে সেটা তিন্নির চোখে না পড়ে। তারপর তারা গাড়ির ভেতর থেকে বাইরে তাকালে আশ্চর্যজনকভাবে দেখে প্রতিটা কাক আবারও আগের মতোই আকাশে উড়ে চোখের নিমেষে উধাও হয়ে যাচ্ছে। ড্রাইভার এবার প্রচন্ড ভয় নিয়ে গাড়ির ভেতর ঢুকে আসে। ইমন কোনো কথা বলতে পারে না। মাথা নাড়িয়ে হ্যাঁ বললেও তার মুখ চোখ দেখে বোঝা যায় সে তখনও একটা ঘোরের মধ্যেই আছে। তন্নি বেশ উত্তেজিত হয়ে বলে, এসব কি হলো এতক্ষণ ধরে? কাকের ঝাঁকে এভাবে তোমাকে আক্রমণ করলো কেন? জানি না। ড্রাইভার গাড়ি চালাও। মুখে জানি না বললেও ইমনের চোখে মুখে তখনও উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া অলৌকিক বিপর্যয়ে ইমন ক্লান্ত হয়ে পড়েছে। গাড়ি পুনরায় চলতে শুরু করায় ইমনের দু চোখে পুনরায় তন্দ্রা নেমে আসে। ইমনের সামনে ক্রমশ ফুটে উঠতে থাকে একটি মেয়ে। ওর দিকে পেছন ফিরে কাকেদের মুড়ি ছুঁড়ে খাওয়াচ্ছে। কিন্তু মেয়েটার মাথার পেছন দিকটা কেমন ভাবে যেন থ্যাতলানো, আর ক্রমাগত রক্ত ঝরে পড়ে পরনের জামাটা ধীরে ধীরে লাল হয়ে উঠছে। আর তারপরে মেয়েটা তার রক্তাক্ত ক্ষতবিক্ষত মুখটা ইমনের দিকে ঘুরিয়ে অদ্ভুত হাসি হেসে ওঠে, যা আর সহ্য করতে পারে না ইমন। সেই মুহূর্তেই হঠাৎ গাড়ি এসে ইমনের পৈতৃক বাংলোর সামনে থামলে তন্দ্রা কেটে ইমন ব্যস্ত হয়ে বলে, ওর কি হয়েছে? ঘুমোচ্ছে, মনে হয় জ্বর আসবে, গাটা গরম গরম লাগছে। এই জন্যই আমি ওকে এখানে আনতে চাইনি। এখন কি হবে? উফ, তুমি না বড্ড চিন্তা করো। এক দেশ থেকে অন্য দেশের ওয়েদার চেঞ্জ হলে সব বাচ্চাদেরই এরকম হয়। তাছাড়া ও তো প্রথম এইভাবে ওখানকার অ্যাটমসফিয়ারের বাইরে এলো। হয়তো ওয়েদার চেঞ্জের কারণে ঠান্ডা লেগেছে। তোমার এত চিন্তা করার কোনো কারণ নেই। এখন চলো, তোমার আর তোমার মেয়ের হাত দুটো আগে ওয়াশ করতে হবে। এই বলে তন্নি তিন্নিকে কোলে নিয়ে বাড়ির ভেতর ঢোকে। বুড়ো চাকর এসে দরজা খুলে দিতেই তন্নি থমকে যায়। বুড়ো চাকরের হাসিটা কেমন যেন অদ্ভুত ঠেকে ওর। এখানকার মানুষজনকে অনেকটা চাইনিজ জাপানিজদের মতো দেখতে হলেও তারা হাসলে কিন্তু বেশ মিষ্টিই লাগে তাদের। কিন্তু এই বুড়ো চাকরের হাসিটা কেমন যেন অদ্ভুত। তন্নির পেছন পেছন ড্রাইভার ও ইমনও আসে। ইমন চাকরটাকে দেখেই বলে, গাড়ি সে মাল সব নিকাল কর উপর লে আও। এরপর ইমন তিন্নি আর তন্নির সঙ্গেই বাংলোর ভেতর ঢুকে যায়। তার চোখ মুখ দেখে বোঝা যায় সে খুবই ডিস্টার্ব রয়েছে। অন্যদিকে সময় যত এগোতে থাকে তিন্নি জ্বর ততই বাড়তে শুরু করে।
একসময় ইমন তিন্নির টেম্পারেচার মেপে বেশ চিন্তার স্বরেই তন্নিকে বলে, জ্বর তো বেড়েই যাচ্ছে গো, একটা ডাক্তারের ব্যবস্থা করি। সুমনদাকে একটা কল করো না। যদি ওনার কোনো ডাক্তার এখানে চেনাশোনা থাকে তাহলে বলো একেবারে সঙ্গে নিয়ে আসতে। হঠাৎ যে মেয়েটার কি হলো কিছুই তো। I knew it. This place is not for me. এই জায়গাটা আমাকে কোনোদিন শান্তিতে থাকতে দেবে না। এখনই এত অস্থির না হয়ে আগে ফোনটা করো প্লিজ। তন্নির কথা মতো ইমন তার বন্ধু সুমনকে ফোন করে সবটা জানায় এবং একজন ডাক্তার সঙ্গে করে নিয়ে আসার জন্য বলে। কিছুক্ষণের মধ্যেই সুমন একজন ডাক্তারকে সঙ্গে করে নিয়ে আসে ওদের বাড়িতে। ডাক্তারবাবু তিন্নিকে পরীক্ষা করে ঠান্ডা থেকেই যে জ্বর এসেছে এটা নিশ্চিত করার পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলে ইমন আর তন্নি। ডাক্তার বলে, যা ওষুধ দিলাম তাতে জ্বর সেরে যাওয়ারই কথা, তবে ওকে একটু ভালো করে দেখাশোনা করতে হবে আর কি। আমি বরং একটা নার্স পাঠিয়ে দিই, সেই দেখাশোনা করবে তিন্নি সারাদিন। এত রাস্তা জার্নি করে আপনাদের আজকে রেস্ট করাটা একটু জরুরি। এই বলে ডাক্তার ওদের সামনে থেকেই মোহিনী নামের একজন বাঙালি নার্সকে ফোন করে এবং সেই বাড়িতে আজকের রাতটা ডিউটি করার আদেশ দেন। তারপর তিনি বেরিয়ে যান। ক্রমে সময় এগোতে থাকে। একটু পরে সুমনও বেরিয়ে যায়। ইতিমধ্যে বাড়িতে এসে প্রবেশ করে সেই নার্স। তাকে দেখেই তন্নির বেশ পছন্দ হয়। তার মুখে হাসি লেগে আছে। তন্নি তাকে তিন্নির কাছে নিয়ে যায়। তিন্নি তখনও বেঘরে ঘুমোচ্ছে। নার্সকে সবটা বুঝিয়ে দিয়ে তন্নি ঘরের বাইরে চলে আসে। তারপর বুড়ো চাকরের কথা মতো একটু তাড়াতাড়ি রাতের খাবার খেতে নিচের ডাইনিং টেবিলে এসে বসে। খেতে বসে সবে নিজেদের ডিনার মুখে তুলতে যাবে ইমন আর তন্নি, অমনি তাদের কানে আসে একটা বাচ্চা কণ্ঠের খিলখিল করে হাসি। আর এই হাসি যে তিন্নিরই তা বুঝতে এতটুকু সময় লাগে না দুজনের। ওরা অবাক হয়ে যায়। যে তিন্নি এতক্ষণ জ্বরে বেহুশ হয়ে অঘরে ঘুমোচ্ছিল সে হঠাৎ, তাহলে কি তিন্নি খেলাধুলো শুরু করলো নিজেদের মধ্যে? আর এক মুহূর্ত অপেক্ষা না করে ওরা দুজনেই দৌড়ে যায় তিন্নির ঘরে। দেখে ওদের ধারণাই ঠিক। তিন্নি খাটে বসে হাসছে আর ওই নার্স তার সঙ্গে নানা গল্প করতে করতে ওকে জল খাইয়ে দিচ্ছে। তিন্নি, হাউ ডু ইউ ফিল নাও? জ্বর কমেছে? এই বলে তন্নি তিন্নির গায়ের জ্বর দেখবার জন্য হাত বাড়াতেই তিন্নি এক ঝটকায় তন্নির হাতটা সরিয়ে দেয় এবং বেশ বিরক্তি ভাব নিয়েই একবার তন্নির দিকে তাকিয়েই আবারও নার্সের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। ইমনও অবাক হয়ে যায় তিন্নির এই ব্যবহারে। সে বেশ গম্ভীরভাবেই বলে, তিন্নি, মম কি জিজ্ঞাসা করছে তার উত্তর দাও। ও আমার মম না। চমকে ওঠে ইমন আর তন্নি তিন্নির মুখে এই কথা শুনে। ও যে ওদের অ্যাডাপ্ট চাইল্ড সেই কথাটা ওরা এখনো জানায়নি তিন্নিকে। এমনকি এতদিন তারা নিজের সন্তানের থেকেও বেশি আগলে আগলে রেখেছে তিন্নিকে। তিন্নিও এতদিন এই কথা একবারের জন্যও বলেনি কোনোদিন। তাহলে আজ কেন বলল ও এই কথা? তন্নি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তাহলে তোমার মম কে? তিন্নি মুখে কোনো কথা না বলে গম্ভীর মুখে তাকায় ওই নার্সের দিকে। ইমন তা লক্ষ্য করে। ওর ভুরু কুঁচকে যায় তিন্নির এই ব্যবহার দেখে। সে বেশ বিরক্ত হয়েই বলে, কি হলো তিন্নি? ওনার দিকে কি দেখছো? বলো তোমার মম কে? তিন্নি অদ্ভুতভাবে নিজের মুখে এক গাল হাসি নিয়ে নার্সের দিকে আঙুল তুলে দেখিয়ে বলে, She is my mom, not you. তন্নি ইমন দুজনেই একেবারে চমকে যায় এই কথা শুনে। তারা অবাক হয়ে নার্সের দিকে তাকালে নার্সটি অপ্রস্তুত হয়ে হেসে বলে, আসলে বাচ্চা তো তাই বোধহয়। ছি তিন্নি, এমন বলতে নেই। মম কষ্ট পাবে না কি? আপনারা তো মনে হয় খাওয়া বোধহয় মাঝপথে থামিয়ে উঠে এলেন না? যান, নিশ্চিন্তে খেয়ে নিন। ও তো এখন বেশ ভালোই আছে দেখছি। আপনি কি করে জানলেন আমরা? আপনার দাড়িতে খাবারের টুকরো লেগে আছে স্যার, তাই দেখেই। যান, আপনারা ডিনার কমপ্লিট করে আসুন। আমি ততক্ষণ ওকে ঘুম পাড়িয়ে দিই, কেমন? ও আমার কাছ ছাড়া কারোর কাছে ঘুমোয় না ম্যাডাম। আজ ঘুমোবে। কেন? আজ এমন কি দিন যে ওকে ও আমাদের সাথে আমাদের ঘরেই ঘুমোবে? ওকে, দেখুন যদি যেতে চায়।
What? Tinni, come with me. No, I'll stay here with my mom. আর ইউ ক্রেজি? উনি তোমার মা না। এই যে আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে তোমার মা। No, she is my biological mother. তন্নি এবং ইমনের যেন চমকানোর সীমা থাকে না। তারা অবাক হয়ে তাকায় একে অপরের মুখের দিকে। তিন্নির বয়স এখন সবে 5 পেরিয়ে 6। এই বয়সে তার পক্ষে কিভাবে জানা সম্ভব কে বায়োলজিক্যাল মাদার, কে নয়? Where do you learn all this? আজকালকার ছেলে মেয়েদের কি আর কিছু শেখাতে হয় ম্যাডাম? ও তো আবার বিদেশে থাকা। আমি কিচ্ছু শুনতে চাই না। তিন্নি, তুমি এক্ষুনি আমার সাথে ওই ঘরে শুতে যাবে। তিন্নি অদ্ভুতভাবে একবার নার্সের দিকে তাকায়। ইমন, তন্নি একই রকম অবাক হয়ে চেয়ে থাকে তিন্নির দিকে। তিন্নি আবারও ওদের দিকে ফিরে বলে, বললাম তো যাব না, আমি এখানেই ওর সাথে থাকবো। তন্নিও যেন এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। তার সব থেকে বড় কারণ হলো ওই নার্সের কথাগুলো বলার ধরনের মধ্যে কেমন যেন একটা প্রচ্ছন্ন শয়তানি লুকিয়ে থাকে, যা বেশ বুঝতে পারে তন্নি। What the hell is happening here? এই যে আপনি, এর মধ্যে আপনি ওর সঙ্গে এতটা মিশেই বা গেলেন কি করে? আর কেনই বা ও এখন আপনার কাজ ছাড়া হতে চাইছে না? কি করেছেন আপনি ওর সঙ্গে? আমি কি করব স্যার? আপনাদের মেয়ে আপনাদের কথা না শুনলে? তন্নির কথা শুনে এক অদ্ভুত স্বরে হেসে ওঠে সেই নার্স মহিলাটি। সেই হাসির স্বরের মধ্যে এমন কিছু ছিল যা শুনে ইমন এবং তন্নি দুজনেরই শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় যেন। তারপর ওই নার্স বলে ওঠে, মায়ের প্রয়োজন কি তার সন্তানের জীবনে কখনো ফুরোয়? মানে আপনাদের আমাকে আর এখন দরকার নাই লাগতে পারে, কিন্তু তিন্নির তো এখন শুধু আমাকেই দরকার। আমার সন্তান যে এখন ওর মা ছাড়া আর কিচ্ছু চেনেও না, জানেও না। আপনি কি আমাদের সঙ্গে ইয়ার্কি মারছেন? আমাদের মেয়ে আপনাকে মা ভাবতে যাবে কেন? মুহূর্তে তিন্নি উঠে দাঁড়ায় এবং সেই নার্সের উদ্দেশ্যে বলে, চলো এখান থেকে চলেই যাই। তুমি কোথায় যাবে? তিন্নি, তুই কি ভুলে গেলি যে তুই আমাদের মেয়ে? মিথ্যে কথা বলছেন আপনারা। ও আমার মেয়ে, আর তাই এখনো আমার কথাতেই উঠবে, বসবে, দাঁড়াবে, খাবে, শোবে, সবটা করবে আমার কথাতেই। পরীক্ষা প্রার্থনীয় তিন্নি, মা নিজের গায়ে যত শক্তি আছে সব দিয়ে নিজের গালে চড় মারো তো দেখি। যতক্ষণ না আমি বলছি থামবে না কিন্তু। এই কথা শুনেই তিন্নি চোখের নিমেষে নিজের গালে নিজেই জোরে জোরে চড় মারতে শুরু করে। ইমন আর তন্নি অবাক হয়ে দেখে তিন্নি সত্যি সত্যি নিজের গায়ের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে একের পর এক চড় মেরে চলেছে নিজের গালে। ক্রমশ তার চড় মারার গতি বাড়তে থাকে। তিন্নির ফর্সা মুখটা ক্রমশ লাল হয়ে যায়। ব্যথায় ওর চোখ দিয়ে জল বেরিয়ে আসতে থাকে, কিন্তু তাও সে নিজের গালে নিজেই চড় মারা থামাচ্ছে না। এসব কি? দেখুন দেখুন, তিন্নি তো আমাদের মেয়ে, আর ও তো কোনো বাড়িতে সাজানো পুতুল নয় যে আপনি চাইলেন আর আমরা ওকে আপনাকে দিয়ে দেব। ঠিকই তো, আমিও তো তাই বলছি। আমার মেয়ে, আপনারা চাইলেই তো আর ওকে নিজের বলে দাবি করতে পারেন না, তাই না? What the hell? ইমান, তুমি এক্ষুনি পুলিশকে ফোন করো। হ্যাঁ, সেই ভালো। দেশে আইন যখন আছে তখন তার কাছেই সাহায্য চাওয়া উচিত। কিন্তু ইমন এক মুহূর্ত দেরি না করে সোজা পুলিশের নাম্বারে ফোন করে, কিন্তু ও দেখে পুলিশের নাম্বারে ও যতই রিং করছে, রিং হচ্ছে নার্সের মোবাইলে। এটা কি করে সম্ভব? ইমনের কথা বলার আগেই সেই ডাক্তার ফোনের ওপার থেকে জানায়, এক্সট্রিমলি সরি মিস্টার ইমন, আমি একজন নার্সকে পাঠাবার কথা বলেছিলাম ঠিকই, কিন্তু সেই নার্স আপনাদের বাড়ি যাওয়ার পথে আচমকা মারা যায়, আর তাই। হোয়াট? ডাক্তারের মুখে নার্স না পাঠাবার কথা শুনে ইমন যেন হতবাক হয়ে তাকিয়ে থাকে সেই নার্সের দিকে। নার্স এবার বেশ জোরে হেসে ওঠে। কি হলো? কি বললেন ডাক্তার বাবু? এই নার্স ওনার
তাহলে তাহলে কে কে আপনি? সত্যি করে বলুন, কে আপনি? আমার মেয়ের পেছনে এভাবে পড়ে আছেন কেন? কাম অন, স্পিক আউট, কে আপনি? এই বলে তন্নি আর এক মুহূর্ত অপেক্ষা না করে একেবারে ঝাঁপিয়ে পড়ে ওই নার্সের ওপর। তাকে এক ঝটকায় মাটিতে ফেলে একেবারে তার বুকের ওপর বসে তন্নি প্রচন্ড রাগে কাঁপতে থাকে। তারপর শক্ত চোয়ালে চোখে রাগ নিয়ে সেই নার্সকে জিজ্ঞাসা করে, উত্তর দিন আমার কথার, কে আপনি, কি চান? এই বলে তন্নি সেই নার্সকে মারতে যাবে, আর ঠিক তখনই সেই নার্স এক ভয়ঙ্কর হাসি এসে ওঠে। তন্নি হাত চালিয়ে দেয়, ক্রমাগত মারতে থাকে সেই নার্সকে। নার্স তখনও একই রকম ভাবে হাসতে থাকে। তারপরই সে তিন্নির দিকে তাকিয়ে বলে, তিন্নি, তিন্নি মা যাও তো বাইরের বারান্দায় রেলিং এর ওপর উঠে 1 থেকে 5 গোনো তো, আর তার মধ্যে যদি তোমার এই মা আমাকে না ছাড়ে সোজা চাপ দেবে নিচে, কেমন? তিন্নি মুহূর্তে ছুটে যায় ঘরের বাইরের বারান্দায়। তারপর বারান্দায় রাখা টুলের সাহায্যে রেলিং এর উপর উঠতে যায়। তা দেখে ইমন ছুটে যায়। না 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 তিন্নি, ও দুষ্টু, ওর কথায় তুমি কাজ করো না। দেখো দেখো, তোমার মম ঠিক ওকে সাহায্য করে দেবে। তুমি তুমি নেমে এসো, তুমি নেমে এসো, এসো 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 তিন্নি, এসো তিন্নি, ড্যাডের কাছে এসো। এই বলে ইমন হাত বাড়িয়ে ওকে ধরতে গেলে তিন্নি এক ঝটকায় ওকে ঠেলে সরিয়ে দেয় এবং রেলিং এর ওপর উঠে দাঁড়ায়। আর তারপর শুরু করে কাউন্টডাউন। 1 2 3 4 তন্নি, তন্নি ওনাকে ছেড়ে দাও, নইলে তিন্নি। এই বলে ইমন দৌড়ে গিয়ে তন্নির থেকে নার্সকে ছাড়িয়ে নেয়। তারপর নার্সের পায়ে ধরে বলে, প্লিজ প্লিজ ওকে নেমে আসতে বলুন। আমাদের আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আমরা আপনাকে আর কিচ্ছু করবো না, আপনি যা চাইবেন তাই হবে। দয়া করে ওকে প্লিজ আপনি নেমে আসতে বলুন। তিন্নি নেমে এসো। আপনি আপনি আমাদের সাথে এরকম কেন করছেন? কি ক্ষতি করেছি আমরা আপনার? দয়া করে আপনি তিন্নিকে ছেড়ে দিন প্লিজ। ধুর বাবা, এইভাবে নিজের মেয়েকে কোনো মা ছাড়তে পারে? বলছি না তিন্নি আমার মেয়ে। না না না, তিন্নির মা একমাত্র আমি, পালিত মা। শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ তার পালিত মাকে ছেড়ে নিজের আসল বাবা মার কাছেই চলে গিয়েছিল শেষে। আপনি আমার মেয়েকে মানুষ করেছেন, ভালো কথা, তার জন্য আপনার যা লাগবে বলুন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। কিন্তু তিন্নিকে আমাকে নিয়ে যেতে দিন। না না, এরকম করবেন না। 1 মিনিট। ইমন মুহূর্তে নিজেদের লাগেজ ব্যাগ খুলে টাকা বার করে। তারপর তার নার্সের দিকে এগিয়ে দিয়ে বলে, আপনার টাকা চাই তো? টাকা চাই তো? এর থেকে অনেক অনেক বেশি টাকা আমি আপনাকে দিতে পারি, বিশ্বাস করুন। আপনি যত বলবেন আমি ততটাই দেবো, একটুও দরাদরি করবো না। আপনি আপনি প্লিজ। এই একই কথা আমি আপনাকেও বলতে পারতাম ইমনবাবু, বলিনি, কারণ জানি তিন্নিকে আপনি আর আপনার স্ত্রী নিজের মেয়ের মতো মানুষ করেছেন, তাই সেটাকে আমি ছোট করতে চাই না। তাই বললাম তো, আপনারা আমার মেয়ের জন্য যথেষ্ট করেছেন, এবার আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই। চাই মানেটা কি? আপনি কেন বুঝতে পারছেন না যে? দেখুন, আমি চাইলে আপনাদের ক্ষতি করেও ওকে নিয়ে যেতে পারতাম, সে ক্ষমতা আমার আছে। আপনারা কিচ্ছুটি করতে পারবেন না আমার। কিন্তু আমি তা না করে ভদ্রভাবে আপনাদের থেকে নিজের মেয়েকে চেয়ে নিচ্ছি। চলো তিন্নি। এই বলে ওই ঘর থেকে বেরিয়ে যেতে গেলে তন্নি ইমন একেবারে কান্নায় লুটিয়ে পড়ে নার্সের পায়ে। তাদের দুজনেরই ঘটনার আকস্মিকতায়, তার সাথে নিজের মেয়ের ওপর হঠাৎ আসা এই বিপদের আশঙ্কায় দিশেহারা অবস্থা। তারা অসহায়ভাবে তাকে বলে, আমাদের একটু সময় দিন, দয়া করুন। এইভাবে হুট করে ওকে নিয়ে চলে যাবেন না। আপনারা এই ঘরে বসুন, আমরা আপনাদের ডিস্টার্ব করব না। প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন, আমরা বাইরে চলে যাচ্ছি। প্লিজ প্লিজ ওকে আপনি কোথাও নিয়ে চলে যাবেন না এক্ষুনি, প্লিজ প্লিজ। বেশ বেশ, ভাবনা চিন্তা করুন। ভাবনা চিন্তা তো করাই উচিত, তবে এক্ষেত্রে আপনাদের ভাবনা এবং চিন্তা দুটোই যদি আমার পক্ষে না হয় তাহলে কিন্তু। না না না, আপনি যা চাইবেন তাই হবে। আপনি প্লিজ আমার মেয়েটাকে আর কষ্ট দেবেন না। আপনি থাকুন এই ঘরে আপনার মেয়ের সঙ্গে, আমরা বেরিয়ে যাচ্ছি। এই বলে তন্নি আর ইমন মুহূর্তে সেই ঘর থেকে মনের ভেতর একাধিক আশঙ্কা, ভয় আর সংশয় নিয়ে বেরিয়ে যায়
বেরিয়ে যাওয়ার আগে তন্নি ঘরে উঁকি মেরে দেখে সেই নার্স তিন্নিকে আদর করে নিজের কোলে শুইয়ে দিয়ে তাকে ঘুম পাড়াচ্ছে। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এক বরফে ঢাকা পাহাড়ের গুহায় বসে ধ্যান করছেন দিগম্বরী। আর ঠিক তখনই ওর সামনে এসে দাঁড়ায় সুমন। ভিক্ষুনি, ভিক্ষুনি, আমার ওই বন্ধুটা এখানে এসে গেছে। বেশ, তাহলে আগে ওই বাড়িটা কেনার ব্যবস্থাটা পাকা করো, তারপর না হয়। কিন্তু একটা সমস্যা হয়েছে, ও ওর গোটা ফ্যামিলি নিয়ে এখানে এসেছে। সে কি? তোমাকে তো আমি বলেছিলাম যে ওকে একা ডাকতে। হ্যাঁ বলেছিলেন, কিন্তু আমি ভাবলাম এতদিন পর, তাছাড়া ওরাও যে সবাই চলে আসবে তাও আমি ঠিক বুঝতে পারিনি। সবাই মানে কি ওদের ওই মেয়েও এসেছে যাকে ওরা আমাদের সান ফ্রান্সিসকো মোড় থেকে অ্যাডাপ্ট করেছে? হ্যাঁ। তুমি কি পাগল? জানো জানো এই কথাও জানতে পারলে কি সাংঘাতিক কাণ্ড হবে। একে ওর সঙ্গে এমন একটা কাণ্ড ঘটেছে, ও তার প্রতিশোধ নিতে চায়। আর তার উপর ও যদি জানে ওটাই ওর মেয়ে, তাহলে আর প্রতিশোধ নয়, বরং ওই বাচ্চা মেয়েটাকেই নিজের সঙ্গে নিয়ে যেতে চাইবে। এখন কি হবে? ওকে কি আটকাবার কোনো উপায় নেই? না, নেই, কারণ ও কোনো সাধারণ মানুষ নয়। ও এক অতৃপ্ত আত্মা। তার উপর ওকে এতদিন ধরে আমরা নিজেদের স্বার্থে এই পুরো লোলেগাঁওয়ের দখল নিতে অনেক শক্তি প্রদান করেছি। ভুলে যেও না, ওর ভয়েই এই গোটা লোলেগাঁও তোমার আর আমার কাছে মাথা নত করে থাকে। এতদিন ধরে ও নিজের প্রতিশোধ স্পৃহায় জ্বলেছে। এখন যদি জানে ওর বাচ্চা বেঁচে আছে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই বলে দিগম্বরী নিজের আসন ছেড়ে দাঁড়াতেই একটা দমকা হাওয়া ওর মুখে এসে লাগে, আর তা দেখেই ও চমকে ওঠে। অস্ফুটে বলে, ও সব জেনে গেছে। সব হাওয়ায় মিশে থাকা এই গন্ধই জানান দিচ্ছে যে ও নিজের খেলা শুরু করে দিয়েছে। এবার আর কাউকে ছাড়বে না, ও কাউকে না। বেশ কিছুক্ষণ পর তিন্নির জন্য কিছু খাবার নিয়ে আবারও সেই ঘরের বাইরে এসে দাঁড়ায় তন্নি। দেখে দরজাটা বন্ধ। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ও বলে, ম্যাডাম, আমি তিন্নির জন্য কিছু খাবার এনেছি। মানে ও তো অনেকক্ষণ খায়নি, তাই আমি ঢুকবো না। আপনি যদি নিজের হাতে ওকে একটু খাইয়ে দিতেন। ম্যাডাম, ম্যাডাম। তন্নি বেশ কয়েকবার দরজার বাইরে দাঁড়িয়েই ডাকে সেই নার্সকে, কিন্তু কোনো সাড়া পায় না। দরজায় কান পেতে শোনার চেষ্টা করে ও, কিন্তু না, কোনো শব্দ আসছে না ঘরের ভেতর থেকে। ইতিমধ্যে ইমনও উঠে আসে সেখানে। ও জানতে চাইলে তন্নি বেশ চিন্তিত স্বরে বলে, ঘরের ভেতর থেকে তো কারো সাড়া পাচ্ছি না গো। ওরা ভেতরে কি করছে? কি আবার করবে? ঘুমোচ্ছে হয়তো। ঘরের দরজা ভেতর থেকে যখন বন্ধ তখন, আর তাছাড়া বেরোলে আমরা তো নিচ দিয়ে ওদের বেরোতে দেখতেই পেতাম। এই বাড়ি থেকে বেরোবার আর অন্য কোনো পথ তো নেই। তাহলে খুলছেন না কেন? ম্যাডাম, 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 শুনছেন? ম্যাডাম, সিস্টার, ম্যাডাম, সিস্টার শুনছেন? ম্যাডাম, হে ভগবান, এসব কি হচ্ছে আমাদের সঙ্গে? ম্যাডাম, 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 সিস্টার। দুজনে দরজার বাইরে দাঁড়িয়ে ক্রমাগত ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। শুনছেন?
একসময় ওরা Sister! দুজনেই দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে পড়ে। তারপর একে Sister! অপরের দিকে তাকায় এবং সজোরে ধাক্কা মারে দুজনে একসঙ্গে ওই বন্ধ দরজায়। মুহূর্তে দরজা খুলে যায়। ঘরের ভেতর ঢুকেই ওরা শিউরে ওঠে, দেখে গোটা ঘরের কোথাও তিন্নি নেই, আর বিছানায় ছড়িয়ে ছড়িয়ে আছে থোক থোক তাজা রক্ত। ইমন, তিন্নি কোথায়?